আচ্ছা, আমাদের আজকে আমরা আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, এই প্রি স্টেজ কোর্সের লাস্ট যে চ্যাপ্টারটা, এটা হলো ডিজাইন অফ ফ্লেক্সার সেকশন। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। এই ডিজাইন অফ ফ্লেক্সার সেকশন এই চ্যাপ্টার থেকে মেইনলি আমাদের ফাইনালে দুই সেট প্রশ্ন থাকবে, মানে দুইটা বড় বড় ডিজাইন থাকবে, 10 মার্ক করে। সো এটার ওয়েটেজ হচ্ছে আমাদের যে টোটাল ফাইনালে যে 50 মার্কসের কোশ্চেন থাকে তার মধ্যে কিন্তু 20 মার্কস থাকবে এই চ্যাপ্টার থেকে। সো মেইনলি এখানে মেইনলি দুইটা ডিজাইনের প্রবলেম থাকবে। আমাদের এই প্রিস্টেস যে কোর্স বা প্রিস্টেস কংক্রিটের ডিজাইন অফ ফ্লেক্সার সেকশনস, এই টপিকের উপরে মেনলি দুইটা টাইপের ডিজাইন আছে। একটা হচ্ছে অ্যালাউইং টেনশন ইন কংক্রিট, আর একটা হচ্ছে নট অ্যালাউইং টেনশন ইন কংক্রিট। সো এই দুইটা টাইপের ডিজাইনের উপরে মেনলি একটা একটা করে প্রশ্ন থাকে, অর্থাৎ নো টেনশন ইন কংক্রিট, যেখানে আমাদের কংক্রিটে যদি কোনো টেনশন না আসে সেখান থেকে একটা ডিজাইনের প্রবলেম থাকবে, এবং যদি কংক্রিটে টেনশন আসে তাহলে সেখান থেকে আরো একটা প্রবলেম থাকবে। এই দুইটা প্রবলেম মেনলি পরীক্ষায় থাকবে। তো এই নো টেনশন ইন কংক্রিট এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয়, বা যদি কংক্রিটের টেনশন কিভাবে থাকে তাহলে কিভাবে সলিউশন করতে হয়, এটারই একটা সিম্পলিফাইড, একদম সিম্পলিফাইড স্টেপ বাই স্টেপ ফ্লো চার্ট আকারে দেওয়া আছে। ফ্লো চার্ট বলতে একদম মানে আমাদের একদম সিকুয়েন্সিয়ালি 1 2 3 মানে কোনটা করে কোনটা করব, এরকম সিকুয়েন্সিয়ালি এখানে আমাদের কিছু স্টেপ দেওয়া আছে। তো আমরা এই স্টেপগুলো ফলো করলেই খুব সহজে ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। সো এখানে আমি যদি প্রথমে যে যেটা আছে সেটা দেখি, আমাদের যে টোটাল দুইটা টাইপের ডিজাইন আমরা দেখলাম, যে একটা হচ্ছে নো টেনশন ইন কংক্রিট আর একটা হচ্ছে অ্যালাউইং টেনশন ইন কংক্রিট। তো প্রথম যেটা সেটা হচ্ছে নো টেনশন ইন কংক্রিট। তো আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি, আমরা প্রি স্ট্রেসিং কোর্সে বিভিন্ন সময় প্রি স্ট্রেসিং বিম বা গার্ডার নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আসছি। ধরেন এটা যদি একটা প্রি স্ট্রেস বিম বা গার্ডার হয়, তাহলে এই প্রি স্ট্রেসের আমাদের একদম প্রথমে আমরা যদি প্রথম ক্লাসের দিকে ফেরত চলে যাই, যে আমাদের প্রি স্ট্রেসিং বা প্রি স্ট্রেস দেওয়ার মেন উদ্দেশ্যটা কি ছিল, বা প্রি স্ট্রেসিং এর মেন কনসেপ্টটা কি ছিল। কনসেপ্টটা ছিল এরকম যে আমরা যে নর্মাল বিম বা গার্ডার ইউজ করি, এর উপরে যদি উপর থেকে লোড আসে তাহলে এই লোড আসলে কি হয়, উপরে কম্প্রেশন স্ট্রেস আসে এবং নিচে টেনসাইল স্ট্রেস আসে। যেহেতু নিচে টেনসাইল স্ট্রেস আসে, আমরা জানি আমাদের যে কংক্রিট আমরা ইউজ করি সেই কংক্রিটটা হচ্ছে টেনশনের খুবই উইক। তো এখানে যদি নিচে টেনসাইল স্ট্রেস আসে, এক্সেসিভ টেনসাইল স্ট্রেস আসে, তাহলে আমাদের এই যে বিমটা বা গার্ডারটা আছে সেটা নিচে থেকে ক্র্যাক শুরু হয়। ক্র্যাক শুরু হওয়া মানে হচ্ছে আমাদের এটা স্ট্রাকচারালি ফেল করে যাইতেছে। তো এটাকে আমরা অ্যাভয়েড করার জন্য, বা এটাকে আমাদের যে বিম বা গার্ডার আছে এটার ক্যাপাসিটি আমরা ইনক্রিজ করার জন্য আমরা কি করছিলাম, আমরা প্রি স্ট্রেসিং এর মেন যে কনসেপ্ট আমরা বলছিলাম যে নিউট্রাল অ্যাক্সিসের নিচের দিকে যদি আমরা প্যারাবোলিক হোক বা স্ট্রেট হোক, আমরা কিছু কেবল এরকম দিয়ে এই বিম বা গার্ডারের মধ্যে আগের থেকেই, লোডের আগের থেকেই যদি কিছুটা স্ট্রেস জেনারেট করে রাখতে পারি, তাহলে কি হবে, এই যে লোডের কারণে যে নিচে টেনশন স্ট্রেস আসে বা টেনসাইল স্ট্রেস আসে, এই প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে আমরা যদি নিচে কোনোভাবে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতে পারি, তাহলে এই যে কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস আমাদের মানে মেন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস একটা আরেকটাকে নিউট্রালাইজ করে এখানে কোনো নো স্ট্রেস জোন তৈরি করবে, অথবা কম্প্রেসিভ স্ট্রেস, যেটা কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালুটা বেশি হয়ে যাবে যাতে এখানে কোনো টেনসাইল স্ট্রেস না আসে। টেনসাইল স্ট্রেস যদি না আসে তাহলে আমাদের যে কংক্রিট সেকশনটা আছে সেই কংক্রিট সেকশনের মধ্যে আমরা বলতেছি থিওরিটিক্যালি সেখানে কোনো ফাটল ধরবে না। তো এটাই আমাদের প্রথমে বলতেছে, প্রথম যে ডিজাইন টাইপ যে নো টেনশন ইন কংক্রিট, অর্থাৎ আমাদের ডিজাইনটা এমন হবে যাতে আমাদের কংক্রিটের একদম মানে কংক্রিটের কোথাও কোনো টেনশন বা টেনসাইল স্ট্রেস থাকবে না। তো টেনসাইল স্ট্রেস যদি না থাকে তাহলে আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে সেখানে কোনো ক্র্যাক ডেভেলপ করবে না বা সেখানে কোনো ফাটল থাকবে না। আমাদের বিম বা গার্ডার সেটা সেটা হচ্ছে নর্মাল কংক্রিটের থেকে তার ক্যাপাসিটি অনেক বেশি হবে। তো যদি আমরা কংক্রিটের মধ্যে টেনশন এলাও না করি তাহলে সেক্ষেত্রে তার ডিজাইন স্টেপ গুলা কেমন হবে সেটা এখানে লেখা আছে। তো টোটাল আমাদের এই নো টেনশন ইন কংক্রিট এই একটা প্রবলেমের সাধারণত 20টা থেকে 21টা স্টেপ ফলো করা হয়। তো স্টেপ 21টা মানে যে ম্যাথ অনেক বড় বিষয়টা এরকম না। এখানে প্রত্যেকটা ছোট ছোট ডিটেলকে, মাইনর ডিটেলকে একটা একটা স্টেপ আকারে দেখানো হয়েছে যাতে একদম সিকুয়েন্সিয়ালি এই জিনিসটা মানে ডিজাইন করা যায়। তো আপনাদের এই যে একদম একের 1 2 3 করে এভাবে 21টা স্টেপ মুখস্থ করতে হবে না। আমি আপনাদেরকে একটু দেখাই। আপনাদের পরীক্ষার প্রশ্নে এইভাবে হচ্ছে ফর্মুলা গুলা দেওয়া থাকবে। ফর্মুলা কোনোটাই বড় না, কিন্তু ফর্মুলাও হচ্ছে সিকুয়েন্সিয়ালি দেওয়া থাকবে। যে এটা ধরেন 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকম সিকুয়েন্সিয়ালি প্রত্যেকটা স্টেপের ফর্মুলা দেওয়া থাকবে। এখান থেকে আপনাদের কিছু কিছু জিনিস আপনাদের লজিক খাটাইতে হবে, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কোথায় কি মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখাটাই আসলে মেইন চ্যালেঞ্জ। তাছাড়া ফর্মুলা ছোট বড়, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ফর্মুলায় সিকুয়েন্সিয়ালি 1 থেকে 20 বা 1 থেকে 21 পর্যন্ত প্রত্যেকটা ফর্মুলায় দেওয়া থাকবে। এই ফর্মুলাতে আপনাদের ডিজায়ার্ড ভ্যালু বসে আমাদের
যে ডিজাইন সেকশনের যে ডাইমেনশন গুলা বলেন বা এরিয়া গুলা বলেন সেগুলা বের করতে হবে। তবে আবারও বলি যে বিষয়টা এরকম না যে এখানে জাস্ট আমাদের সবকিছু দেওয়া আছে, আমি জাস্ট প্রশ্ন থেকে এই এমজি এমটি বসাবো, এইভাবে সব বসাইতে থাকবো আর একের পর এক ভ্যালু চলে আসবে। কিছু কিছু জিনিস আপনাকে জাজমেন্ট খাটাইতে হবে, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো আসলে এখানে কোনো কিছুই ব্যাখ্যা করা নাই, ফর্মুলার আগে কিছুই লেখা নাই। ফর্মুলা এগুলাই, কিন্তু আসলে ফর্মুলাতে মানে কোন ভ্যালুটা কখন কিভাবে বসাইতে হবে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের আমাদের ব্রেনটা খাটাইতে হবে বা আমাদের জাজমেন্টটা এখানে খাটাইতে হবে। তো আপনাদের পরীক্ষায় যেটা বললাম যে এই স্টেপ গুলো এভাবে সবকিছুই দেওয়া থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি বা এক্সাম্পল দেখি আসলে কিভাবে আমরা ডিজাইন করব। ধরেন এরকম একটা ডিজাইন, সাধারণত একটা ডিজাইন বলতে কি বোঝায়? ডিজাইন মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা প্রজেক্ট আছে, ধরেন আপনি একটা ব্রিজ কনস্ট্রাকশন করবেন, তো ব্রিজের হচ্ছে আপনাকে বলা হলো যে ব্রিজের যে গার্ডার, এই ব্রিজের গার্ডার তুমি ডিজাইন করো। তাহলে আপনার আসলে কি কি প্রয়োজন? প্রথমে আপনার প্রয়োজন হচ্ছে লোড, সেই ব্রিজের উপরে কি পরিমাণ লোড আসবে, ডেড লোড, লাইভ লোড বা হুইল লোড, ইম্প্যাক্ট লোড, মুভিং লোড, যা কিছু আছে সমস্ত লোড আপনাকে অ্যানালাইসিস করতে হবে। লোড অ্যানালাইসিস করে মেইনলি আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে যদি একটা গার্ডারের কথা চিন্তা করি বা ফ্লেক্সার সেকশনের কথা চিন্তা করি, সমস্ত লোডের আউটপুটটা আসলে আমাদের বিম যখন ডিজাইন করি কনসিডারেশন আসে হচ্ছে মোমেন্টে। সো আলটিমেটলি আমাকে প্রথমে সমস্ত যত ধরনের লোড যেটা আসতে পারে প্রত্যেকটা লোড আমাকে সেখানে ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করার পরে সেখান থেকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে এবং শেয়ার ক্যালকুলেশন করতে হবে। তো এখান থেকে আমাদের এইখানে যে প্রবলেমটা, আমরা যদি একদম স্ক্র্যাপ রোড থেকে শুরু করি তাহলে অলরেডি আমাদের এই ডিজাইনের একটা প্রবলেম প্রায় 3 পেজ 3.5 পেজ হয়ে যায়। তো আবার যদি আমরা লোড থেকে শুরু করি তাহলে এটা আরো অনেক বেশি বড় হয়ে যায় বা আসলে পরীক্ষায় এটা তার প্রায়োগিক কোনো মানে ইয়ে থাকে না, জাজমেন্ট থাকে না। এই জন্য আমরা এই সমস্ত প্রবলেম গুলো একদম কিছু গিভেন ভ্যালু থেকে শুরু করতেছি। তাছাড়া প্র্যাকটিক্যাল ফিল্ডে কি, প্র্যাকটিক্যাল ফিল্ডে হচ্ছে আপনার প্রথমেই আপনার পুরোটা লোড ক্যালকুলেশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে সেখান থেকে মোমেন্ট টোমেন্ট যা যে সমস্ত ভ্যালু প্রয়োজন সেগুলো বের করে নিয়ে আসতে হবে। তো এটা যেহেতু আপনাদের 4th ইয়ারের প্রায় লাস্ট সেমিস্টারের মানে লাস্টের আগের সেমিস্টারের একটা কোর্স, তো সেখান থেকে আমি মোটামুটি এতটুকু আমি ধারণা করতে পারি যে কিভাবে লোড থেকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হয় বা কিভাবে লোড ক্যালকুলেশন করতে হয়। এগুলো আপনারা জানেন বা এগুলো আগের অনেকগুলা কোর্সে, আরসিসির অনেকগুলা কোর্সে বা স্ট্রাকচারাল অ্যানালাইসিসের অনেকগুলা কোর্সে এই সমস্ত কাজ করে আসছেন। তাই আমার এখানে যেরকম মানে যেখানে প্রবলেমটা যেভাবে স্টার্টিং দেওয়া আছে ডাইরেক্ট মোমেন্ট থেকে আমি এখান থেকেই শুরু করতেছি। আমি যদি একটা প্রবলেম দেখি, এখানে নো টেনশনের প্রথম একটা প্রবলেম, প্রথমে প্রবলেম বলতেছে ডিজাইন এ প্রিস্টেজ কংক্রিট বিম ইউজিং দ্য গিভেন ডাটা এফ বি, অর্থাৎ যে আমাদের কংক্রিট বিম বা গার্ডারটা আছে তার বটম স্টেজ হচ্ছে -12.5 MPa। এফ নট মানে হচ্ছে ইনিশিয়াল প্রি স্টেজ, মানে হচ্ছে একদম প্রথমেই আমরা প্রি স্টেজ ইনিশিয়ালি কতটুকু দিছিলাম সেই ভ্যালু হচ্ছে -1035 MPa। এফটি, এফটি হচ্ছে টপ স্টেজ বা এই এফটি ইকুয়াল টু নিচে আরেকটা কথা লেখা আছে দেখেন, এফসি ইকুয়াল টু এফটি, অর্থাৎ কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেসও সেম, সেগুলো হচ্ছে -11.11 MPa। এফএসই অর্থাৎ ইফেক্টিভ প্রি স্ট্রেস, আমরা ইনিশিয়াল প্রি স্ট্রেস ছিল হচ্ছে -1035 অর্থাৎ 1035 MPa। সেখান থেকে ইফেক্টিভলি অর্থাৎ আমরা এই প্রি স্ট্রেস লস একটা চ্যাপ্টার পড়ছিলাম মিডিয়ার আগে, সেখানে আমরা দেখছিলাম বেশ কিছু পরিমাণ ফোর্স বা স্ট্রেস নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পরে ইফেক্টিভলি যতটুকু স্ট্রেস আছে সেটা হচ্ছে 860 MPa। এখানে এমটি লেখা আছে 480 kN/m। এমটি মানে হচ্ছে টোটাল মুভমেন্ট, অর্থাৎ ডেড লোড আর লাইভ লোড এর কারণে যে মুভমেন্টটা, সেই টোটাল মুভমেন্ট যদি আমরা বের করি সেই টোটাল মুভমেন্টের ভ্যালুটা হচ্ছে 480 kN/m। আর এমজি, এমজিটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মোমেন্ট। গ্র্যাভিটেশনাল মোমেন্টকে যদি আমি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ডেড লোডের কারণে যে মোমেন্ট, ডেড লোডের কারণে যে মোমেন্ট সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মোমেন্ট। সেই মোমেন্টের ভ্যালুটা দেওয়া আছে 70 kN/m। সো আপনাদের প্রশ্নে এই এই ইনফরমেশন গুলাই দেওয়া থাকবে। আমি যদি একটু উপরের দিকে স্টেপ গুলাতে যাই, এই স্টেপ গুলাতে যদি যাই তাহলে দেখেন, আমি যদি পাশে এটার একটা ডুপ্লিকেট ট্যাব ওপেন করে নিই তাহলে আরো ইজি হবে। এই যে দেখেন, আমরা যদি এই নো টেনশন ইন কংক্রিটেশন ডিজাইন করতে চাই তাহলে আমাদের মেইনলি এই 6টা ডিজাইন ডাটা প্রয়োজন বা গিভেন ইনফরমেশন প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা ফ্লেক্সার সেকশন, নো টেনশন ইন ফ্লেক্সার সেকশন ডিজাইন করতে পারি। তো এই 6টা ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের সিকুয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভ্যালু বের করতে হবে। সো প্রথমেই নো টেনশন ইন কংক্রিট এই কন্ডিশনের জন্য আমাদের প্রথমেই মেনলি এখানে দুইটা টাইপের গার্ডার ডিজাইন করা হয়, একটা হচ্ছে আই সেকশন আর একটা হচ্ছে টি সেকশন। তো
তো এখানে আমরা কোন ধরনের সেকশন ডিজাইন করব, আই সেকশন ডিজাইন করব নাকি টি সেকশন ডিজাইন করব, এটা ডিপেন্ড করে হচ্ছে এই ডেড লোডের কারণে মোমেন্ট অর্থাৎ গ্র্যাভিটেশনাল মোমেন্ট এবং টোটাল মোমেন্টের রেশিওর উপরে। অর্থাৎ প্রথমেই আমরা এখানে কোনটা ডিজাইন করব, আমরা কি আই ডিজাইন করব নাকি টি ডিজাইন করব, এইটা আমাদের বের করার জন্য আমাদের প্রথমে বা এটা এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের প্রথমে এই দুইটা মোমেন্ট অর্থাৎ গ্র্যাভিটেশনাল মোমেন্ট এবং টোটাল মোমেন্টের রেশিওটা বের করে নিতে হবে। তো আমি যদি এখন সলিউশন দেখাই এখান থেকে, তো সলিউশনে প্রথম যে কাজটা, প্রথম হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল মোমেন্ট এবং টোটাল মোমেন্টের রেশিওটা বের করে নেওয়া হয়েছে। তো যদি রেশিও বের করা হয় তাহলে হচ্ছে 70 ডিভাইডেড বাই 480, ভ্যালুটা আসলে 0.146। এখন এখানে একটা কথা লেখা আছে দেখেন, যদি এখানে বলতেছে যদি এই যে গ্র্যাভিটেশনাল মোমেন্ট আর টোটাল মোমেন্ট এই রেশিওটা যদি 0.2 বা 0.3 থেকে ছোট হয়, এই ভ্যালুটা অর্থাৎ এদের রেশিওটা যদি 0.2 থেকে 0.3 অর্থাৎ আমি যদি লোয়ার লিমিট নিয়ে চিন্তা করি, এই রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতেছি লাইভ লোড গভর্ন করে। অর্থাৎ এই ডেড লোডের কারণে মোমেন্টটা টোটাল মোমেন্টের তুলনায় অনেক কম, তাই আমরা বলতেছি লাইভ লোড গভর্ন করে। এবং যদি লাইভ লোড গভর্ন করে তাহলে সেখানে আমাদের গার্ডারটা হবে হচ্ছে আই সেকশন। তো প্রথম স্টেপে এদের রেশিও থেকেই আমি ডিসিশনটা কনফার্ম হয়ে নিতেছি যে আমি আই সেকশন ডিজাইন করবো নাকি টি সেকশন ডিজাইন করবো। তো এই রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয় তাহলে আমরা আই সেকশন ডিজাইন করব, এই রেশিওটা যদি 0.2 এর থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টি সেকশন ডিজাইন করব। তো এটা করার পরে আমাদের আর একটা সেকেন্ড স্টেপে কি বলতেছে, টোটাল মোমেন্ট থেকে এখন আমাদের লাইভ লোডের কারণে কতটুকু মোমেন্ট সেটাও আমরা বের করে নিই। সেটা যদি বের করতে চাই, আমাদের টোটাল মোমেন্ট দেওয়া আছে 480 কিলো নিউটন মিটার আর আমাদের ডেড লোডের কারণে মোমেন্ট দেওয়া আছে 70 কিলো নিউটন মিটার। তো একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি তাহলে সেখান থেকে আমরা লাইভ লোডের কারণে মোমেন্ট পাইতেছি হচ্ছে 410 কিলো নিউটন মিটার। তাহলে আমরা যদি এখান থেকে একটা করে দেখি, প্রথমে এই স্টেপটা আমি শেষ করছি, এই স্টেপ থেকে আমি ডিসিশন পাইছি হচ্ছে একটা আই সেকশন হবে। সেকেন্ড স্টেপে আমাদের লাইভ লোডের কারণে মুভমেন্ট কতটুকু এটাও আমরা শেষ করছি। এরপরে আমাদের মেনলি ডিজাইনটা শুরু হবে। ডিজাইন মানে কি, ডিজাইন মানে হচ্ছে আমরা যে আই সেকশন, আমরা যে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এখানে যে গার্ডারটা, সেই গার্ডারটা আই সেকশন হবে। এখন এই আই সেকশনের সমস্ত ডাইমেনশন আমাদের বের করতে হবে, অর্থাৎ তার এই যে টোটাল ডেপ, এই ফ্লেঞ্জ উইডথ, ফ্লেঞ্জের ডেপ, তারপরে ওয়েবের উইডথ সবকিছু আমাদের বের করতে হবে। পাশাপাশি এর মধ্যে কি পরিমাণ প্রি স্ট্রেসিং ফোর্স দিব, এর মধ্যে মানে কি স্টিল যে স্টিলগুলো দেবো সেই স্টিল এরিয়া কত হবে, এই কংক্রিট এরিয়া কত হবে, যা কিছু আছে সবগুলো আমাদের বের করতে হবে। তো এই প্রিস্টেসের ক্ষেত্রে আমরা একটা সেকশন সিলেক্ট করার পরে তার মেনলি দুই ধরনের ডিজাইন হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন আর একটা হচ্ছে ইলাস্টিক ডিজাইন। তো প্রিলিমিনারি ডিজাইনে প্রাইমারিলি আমরা একটা অ্যাপ্রক্সিমেট সব ডাইমেনশন বের করি, অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া, কংক্রিট এরিয়া, স্টিল এরিয়া, এই দিয়ে সমস্ত মানে প্রিস্টেসিং ফোর্স এই সমস্ত ডাইমেনশন আমরা বের করি। এই প্রিলিমিনারি বা প্রাইমারি এই ভ্যালুগুলো ডাইমেনশন গুলো বের করার পরে ইলাস্টিক ডিজাইনে আমরা সেটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সেটা ভেরিফাই করি যে আমরা যে এরিয়াগুলো আগে বের করছি সেটা ঠিক আছে নাকি সেটাকে আবার এক্সটেন্ড করতে হবে বা বেশি করে ধরতে হবে কিনা। এটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সেটা হচ্ছে রিচেক করা হয়, ভেরিফাই করা হয়। তো আমরা যদি প্রথমে প্রিলিমিনারি শুরু করি, প্রিলিমিনারি ডিজাইন, প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে টোটাল আই সেকশনটা টোটাল যে ডেপথ, সেই টোটাল ডেপথটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো টোটাল ডেপথের ফর্মুলা কি, টোটাল ডেপথের ফর্মুলা হচ্ছে যে এটা এইচ ইকুয়াল টু কে রুট ওভার এম বাই টি। আমরা আরেকটা কাজ করতে পারি, আপনাদের পরীক্ষার প্রশ্নে যেই ভ্যালুগুলো দেওয়া থাকবে আমরা সেই ট্যাবটা ওপেন করে নেই, তাহলে একবার ওইখান থেকেও দেখানো যাবে। আমি বলছি আপনাদের পরীক্ষায় এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে। তো এর মধ্যে আমরা কি কি কাজ করে ফেলছি, এটা করে ফেলছি, এটা করে আমরা দেখছি যে এখানে আই সেকশন হবে, ডিসিশন নিয়ে নিছি। এরপরে আমরা কি করছি, আমরা হচ্ছে লাইভ লোডের কারণে মোমেন্ট বের করছি। এরপরে 3 নাম্বার স্টেপে কি করবো, যে আমরা এখান থেকেই দেখি, এটা পরীক্ষায় দেওয়া থাকবে। এখান থেকে 3 নাম্বার স্টেপে আমাদের বলতেছে হচ্ছে ডেপথ এইচ বের করতে হবে। তো এইচ এর ফর্মুলা কি, এইচ এর ফর্মুলা হচ্ছে কে রুট ওভার এম টি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের এইচ বের করতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এম। এমটা হচ্ছে টোটাল মোমেন্ট, এটা প্রশ্নে দেওয়া আছে। আর কে সম্পর্কে কিছু বলা নাই, মানে কি মানে প্রশ্নে কিছু বলা নাই, কিন্তু আমাদের এই ছোট ছোট এই জিনিসগুলো আমাদের মেইনলি মনে রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে যে কে ইকুয়াল টু এই কে এর ভ্যালুটাকে একটা ফ্যাক্টর, এই কে এর ভ্যালুটা হচ্ছে 1.5 থেকে 2 এর ভিতরে একটা যে কোনো একটা ভ্যালু ইউজ করা হয়। তো যদি 1.5 ইউজ করে বা 2 ইউজ করে বা এর ভিতরের যে কোনো একটা ভ্যালু ইউজ করে, দ্যাটস ওকে। তো এই ক্ষেত্রে এই সলিউশনের ক্ষেত্রে এখানে এরা মেনলি 1.5 আর 2 এর একদম মিডিল যে ভ্যালুটা, এভারেজ যে ভ্যালুটা 1.7 ইউজ করছে, 1.75 ইউজ করছে।
আর আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখতে হবে, মেনলি এই পুরো ডিজাইনের মধ্যে এই দুটো জিনিস একটু ক্রিটিক্যাল। প্রথমত কে এর ভ্যালুটা, এটা হচ্ছে আপনারা যদি মনে করেন 1.75 ফিক্স ধরে নিতে চান, ফিক্স ধরে নিতে পারেন, সবসময় এটা ইউজ করতে পারেন, এটা অ্যাকসেপ্টেবল ভ্যালু। আর আরেকটা ক্রিটিক্যাল যে ভ্যালু সেটা হচ্ছে এমটি, যেটা আমাদের প্রশ্নে বলা আছে টোটাল মোমেন্ট হচ্ছে 480 কিলো নিউটন মিটার। কিন্তু এই যে আমরা এইচ ইকুয়াল টু কে রুট ওভার এম টি, এই যে ফর্মুলাটা দেখতেছি, এই ফর্মুলাটা হচ্ছে একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এবং এই এম্পিরিক্যাল ইকুয়েশনের কন্ডিশনটা হচ্ছে, অ্যাজাম্পশনটা হচ্ছে, এই যে আমরা এমটি এর যে ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা আমরা কিলো নিউটন মিটারে বসাইতে পারবো না, এই ভ্যালুটা অলওয়েজ কিপ ফিটে বসাইতে হবে। এটা হচ্ছে একটা মেজর অ্যাজাম্পশন। এই এম্পিরিক্যাল ইকুয়েশনটার মেজর অ্যাজাম্পশন হচ্ছে এই এমটি এর যে ভ্যালুটা আমরা দেখতেছি, এই ভ্যালুটা অলওয়েজ কিপ ফিটে বসাইতে হবে। তাহলে কিপ ফিটে যদি বসাইতে হয়, আমাদের প্রশ্নে যে ভ্যালুটা কিলো নিউটন মিটারে দেওয়া আছে, এটাকে আমাদের প্রথমে কিপ ফিটে কনভার্ট করে নিতে হবে। তো এই কনভার্সনটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, অনেকে ক্যালকুলেটরের মাধ্যমে পারেন, যে যেভাবে পারেন কোনো অসুবিধা নাই। 1 কিলো নিউটন মিটার, এখানে আমার এখানেও লেখা আছে, 1 কিলো নিউটন মিটার ইকুয়াল টু 0.7376 কিপ ফিট। বা কেউ যদি একে একে ভেঙে নিয়ে কিলো নিউটন মিটার থেকে নিউটন মিটারে নিয়ে সেখান থেকে এমপি, মানে সেখান থেকে আবার পাউন্ডে কনভার্ট করে সেখান থেকে কিক ফিটে কনভার্ট করতে চান, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারেন, এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই। এখানে আমি একদম সিম্পলি যেটা, যে 1 কিলোমিটার সমান 0.7376 কিক ফিট, তো আমি যদি টোটাল 480 কিলো নিউটন মিটারকে 0.7376 দ্বারা গুণ করি, তাহলে সেখান থেকে আমাদের টোটাল মুভমেন্ট আসছে 354 কিক ফিট। তাহলে এখন যদি আমি ইকুয়েশনে বসাই, এর ভ্যালু হচ্ছে 1.75, এমটি এর ভ্যালু হচ্ছে 354, তাহলে টোটাল ভ্যালুটা আসে হচ্ছে 32.93 ইঞ্চি। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে ভ্যালুটা বসাইলাম হচ্ছে কি ফিটে, তাহলে এই ভ্যালুটা আমাদের যে এইচ এর ভ্যালুটা সেটা আসার কথা হচ্ছে ফিটে, তাহলে এটা আসলো ইঞ্চিতে কেন আসলো? এটার ব্যাখ্যা হচ্ছে, আমি প্রথমেই বলে নিলাম যে এটা হচ্ছে একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এর কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে একটা কোরিলেশন থেকে আসে। তো কোরিলেশন থেকে আসা যে ফর্মুলা গুলো আছে তাদের কিছু মেজর অ্যাজাম্পশন থাকে, যেমন এটার প্রথম অ্যাজাম্পশন যেটা বললাম, যে এখান থেকে অ্যাজাম্পশন হচ্ছে যে ভ্যালুটা এমটি এর যে ভ্যালুটা বসাবো সেটা অবশ্যই কি ফিটে বসাইতে হবে, এবং সেকেন্ড আরেকটা মেজর অ্যাজাম্পশন যেটা, আমরা যে এইচ এ যে আনসারটা পাবো সেই আনসারটা আমরা অলওয়েজ পাবো ইঞ্চিতে। সো এটা আসলে যদি কেউ এরকম চিন্তা করে থাকেন যে কোন লজিকে ফিট থেকে ইঞ্চিতে আসলো, এরকম কোনো লজিক আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে জাস্ট একটা কোরিলেশনের মাধ্যমে এম্পিরিক্যাল ইকুয়েশন ডেরাইভ করা। এম্পিরিক্যাল ইকুয়েশনের আসলে কোনো এরকম মানে লজিক খুঁজে পাবেন না। তো এখন যদি আমরা দেখি, তাহলে এইচ এর ভ্যালু ডেপথ পাইলাম হচ্ছে 32.93 ইঞ্চি। যেহেতু আমাদের বাকি প্রশ্নের বাকি সব ভ্যালুগুলো দেওয়া আছে হচ্ছে মিটার বা মিলিমিটারে, তাই আমরা ইঞ্চি থেকে আবার মিলিমিটারে কনভার্ট করে নিলাম। আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাই এই 32.93 কে 25.4 দ্বারা গুণ করে আমরা টোটালটা মিলিমিটারে কনভার্ট করে নিলাম। এইচ ইকুয়াল টু একটা হচ্ছে 836.42 মিলিমিটার। এটাকে আমরা একটু বড় ধরে নিয়ে, একটু বড় মানে আপার, একটু বড় রেঞ্জে আমরা রাউন্ড অফ করে আমরা লিখলাম 840 মিলিমিটার। কেউ যদি 836 লেখেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভ্যালুগুলো একটু সামান্য করে বড় করে ধরলে আমরা যখন ইলাস্টিক ডিজাইনের সময় রিচেক দিব, তখন আমাদের এগুলা ফেল করবে না, এগুলা ভেরিফাই, মানে ভেরিফাই যখন করবো এগুলো ওকে থাকবে, তাই একটু বড় ধরে নেওয়া বেটার। কেউ যদি এখানে 850 ধরে নিতে চায় তাও ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে তাহলে 3 নাম্বার স্টেপ, আপনাদের পরীক্ষার প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমি সেটা থেকে একে একে টিক দিয়ে দেখাই। এই 3 নাম্বার স্টেপ যেটা, 3 নাম্বার স্টেপটাও শেষ হয়ে গেল, ডেপথ আমরা বের করে ফেললাম। ডেপথ বের করার পরে আমাদের 4 নাম্বারে কি বলতেছে, এফ। এফ মানে কি? এফ মানে হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এফ নিয়ে কাজ করে আসছি, এফটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স। তাহলে আমাদের এই যে রিকোয়ার্ড ইফেক্টিভ প্রি স্ট্রেস, এফ এর ফর্মুলাটা হচ্ছে এম এল বাই 0.5 এইচ। এম এল মানে হচ্ছে লাইভ লোডের কারণে মোমেন্ট। তো লাইভ লোডের কারণে মোমেন্টই যে আমরা এখানে বের করছি 410 কিলো নিউটন মিটার ডিভাইডেড বাই 0.5 এইচ। 0.5 ইন্টু এইচ হচ্ছে 840 মিলিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে লোডের মানে মোমেন্ট যেটা আছে, মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 410 কিলো নিউটন মিটার, আর এইচ এর ভ্যালুটা বসাইছি মিলিমিটারে, তার মানে কি দুইটার ইউনিট ডিফারেন্ট। তাই উপরে যে 410 আছে তাকে আমরা 1000 দ্বারা গুণ করে এই যে মিটারটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করে নিলাম, তাহলে উপরের ইউনিট হচ্ছে মিলিমিটার, নিচের ইউনিট মিলিমিটার, সেম ইউনিট আছে। এখন এটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে আমাদের ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স, অর্থাৎ আমাদের যে আই সেকশনটা আমরা ডিজাইন করতে চাচ্ছি, সেখানে আমাদের ইফেক্টিভলি প্রি স্ট্রেস ফোর্স লাগবে হচ্ছে 976.2 কিলো নিউটন। তাহলে আমাদের এর পরের যে স্টেপটা প্রি স্ট্রেসিং ফোর্স বের করার, এটাও শেষ হয়েছে। এরপরে আমাদের যেটা লাগবে এপিএস। এপিএস মানে হচ্ছে রিকোয়ার্ড স্টিল এরিয়া। এপিএস কথাটার মানে হচ্ছে রিকোয়ার্ড স্টিল এরিয়া, অর্থাৎ এর মধ্যে যে আমরা কেবল বলি বা টেন্ডন বলি, যেটাই বলি না কেন, সেটা যে প্লেস করব
সেটার কত মানে স্টিল এরিয়াটার ভ্যালু কত হবে বা কতগুলা কেবল লাগবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের স্টিল এরিয়া প্রয়োজন। তো স্টিল এরিয়ার ফর্মুলাটা হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্স ডিভাইডেড বাই ইফেক্টিভ প্রি স্ট্রেস। আমরা এর আগেও অনেকগুলো চ্যাপ্টারে পড়ে আসছি। তো এই যে স্ট্রেস আমরা বলছিলাম সিগমা ইকুয়াল টু এফ বাই এ, সিগমা ইকুয়াল টু এফ বাই এ। তাহলে আমাদের এখানে প্রশ্নে এই সিগমা বা প্রি স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে, এই প্রি স্ট্রেস দেওয়া আছে এবং ফোর্সের ভ্যালু আমরা বের করছি। আমাদের এখান থেকে জাস্ট স্টিলের এরিয়াটা লাগবে। তাই এরিয়া ইকুয়াল টু কি এফ বাই সিগমা, তো সেটাই লেখা হয়েছে এক্স ডিভাইডেড বাই এখানে জাস্ট প্রি স্ট্রেসটাকে স্মল এফ এসি দ্বারা, এফ এসি মানে হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেস। তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালু পাইছি 976.2 কিলো নিউটন ডিভাইডেড বাই ইফেক্টিভ প্রি স্ট্রেস আমাদের প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া আছে 860 এমপিএ। এখানে আরেকটু ইউনিটের ইয়ে আছে, চেঞ্জ আছে, কনভার্সন আছে। এই যে 976.2 যেটা পাইতেছি এই ভ্যালুটা হচ্ছে কিলো নিউটনে, আর এই যে এখানে যে ইফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে এটা হচ্ছে মেগা প্যাসকেল। মেগা প্যাসকেল মানে কি, মেগা প্যাসকেল মানে হচ্ছে মেগা প্যাসকেল থেকে 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু, যদি আমরা ভ্যালুটা দেখি মেগা মানে হচ্ছে 10⁶, তার মানে হচ্ছে 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন থেকে যদি আবার কিলো নিউটনে নিতে হয় আমরা জানি সেটাকে আবার 1000 দ্বারা ভাগ করতে হয়। সো মেইনলি আমরা যদি বলি যে 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু 10⁻³ কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 10⁶ করলে নিউটনে চলে আসে, আবার তাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হয়ে যায় 1 মেগা প্যাসকেল ইকুয়াল টু 10⁻³ কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাই এখানে 860 কে 10⁻³ বা 1000 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এটাও কিলো নিউটনে আসে, এটাও কিলো নিউটনে আসে। এই দুটাকে যদি ভাগ করা হয় তাহলে আমাদের রিকোয়ার্ড স্টিল এরিয়া আসে হচ্ছে 1.135 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। তো মিটার স্কোয়ার থেকে আমরা আবার কি করব, আমরা এর আগে যতগুলো চ্যাপ্টারে প্রি স্ট্রেসিং এই স্টিল এরিয়ার অঙ্ক করছি সবগুলোতে আমরা দেখছি স্টিল এরিয়ার ইউনিট ছিল মিলিমিটার স্কোয়ার বা একটা রিজনেবল ইউনিট। মিটার স্কোয়ারের ভ্যালুটা অনেক কম আসে, তাই মিটার স্কোয়ার থেকে আবার মিলিমিটারে কনভার্ট করা হয়েছে। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, তাই 1 মিটার স্কোয়ার সমান সমান হচ্ছে 1000 স্কোয়ার। 1000 স্কোয়ার মানে হচ্ছে 10⁶, সেটা এখানে দেখানো হয়েছে। তো এই ভ্যালুটাকে যদি আমরা 10⁶ দ্বারা গুণ করি তাহলে আমাদের রিকোয়ার্ড স্টিল এরিয়া আসে হচ্ছে 1135 মিলিমিটার স্কোয়ার। তাহলে এরপরের যে স্টেপটা ছিল অর্থাৎ রিকোয়ার্ড স্টিল এরিয়া, যে স্টিল এরিয়া আমরা শেষ করলাম। এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে কংক্রিট এরিয়া, রিকোয়ার্ড কংক্রিট এরিয়া। রিকোয়ার্ড কংক্রিট এরিয়ার ফর্মুলা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স ডিভাইডেড বাই 0.5 এফসি। প্রি স্ট্রেসিং ফোর্স হচ্ছে 976.2 কিলো নিউটন এবং এফসি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 11 এমপিএ। এই যেখানে বলাই আছে এফটি বাই এফসি হচ্ছে 11 এমপিএ। আমরা যদি ভ্যালুটা বসাই দেই 976.2 ডিভাইডেড বাই 0.5, সেম একইভাবে যেহেতু এমপিএ দেওয়া আছে সেটাকে আমরা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাই 0.5 ইন্টু 11 ইন্টু 10⁻³, এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 17.75 ইন্টু 10⁻⁴ মিলিমিটার স্কোয়ার। মানে প্রথমে আসছিল মিলিমিটার স্কোয়ার, সেটাকে 10⁶ দ্বারা গুণ করে তারপরে সেটাকে কনভার্ট করে নেওয়া হয়েছে হচ্ছে মিলিমিটার স্কোয়ার। তাহলে 17.75 ইন্টু 10⁻⁴ মিলিমিটার স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে আমরা আই সেকশনটা যে ডিজাইন করতেছি এই আই সেকশনের আমরা কি কি পাইছি, আমরা এই এইচ পাইছি, টোটাল ডেপথ পাইছি, এর মধ্যে আমরা প্রি স্ট্রেসিং ফোর্স কত দিব সেটা পাইছি, এর মধ্যে যে প্রি স্ট্রেসিং কেবলগুলো দেবো সেই কেবলগুলোর টোটাল এরিয়া পাইছি, এবং এই যে টোটাল আই সেকশনটা, টোটাল আই সেকশনটার আমরা কংক্রিট এরিয়াটা পাইছি। এখন আমাদের লাগবে কি কি, আমাদের লাগবে হচ্ছে এই যে ডাইমেনশন, ফ্লেঞ্জ উইডথ, ফ্লেঞ্জ ডেপথ, এই সমস্ত যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের আননোন, এই ভ্যালুগুলো আমাদের এখন বের করে নিতে হবে। তো আমরা যদি এখানের সাথে কম্পেয়ার করি আমরা এই কংক্রিট এরিয়াটাও পাইছি। এরপরে যে স্টেপটা আছে, এরপরে স্টেপ হচ্ছে ফ্লেঞ্জ উইডথ বিএফ ইকুয়াল টু 0.5 এইচ, অর্থাৎ এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে 0.5 এইচ। তাহলে আমরা এইচ এর ভ্যালু পাইছি হচ্ছে 840 840 মিলিমিটার স্কোয়ার। আর সেখান থেকে যদি আমরা বিএফ বের করতে চাই ফর্মুলা হচ্ছে 0.5 ইন্টু এইচ, 0.5 ইন্টু এইচ এর ভ্যালু 840, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 420 মিলিমিটার। অর্থাৎ এই যে বিএফ যেটা এই ভ্যালুটা হচ্ছে 420 মিলিমিটার। তাহলে আমরা এইটা জানি এবং এই এইচ জানি, বাকিগুলো আমরা জানি না, বাকিগুলো আমরা বের করি। তার আগে আমরা যখন কংক্রিট এরিয়াটা বের করি, কংক্রিট এরিয়া যেটা পাইছিলাম 17.75 ইন্টু 10⁻⁴ মিলিমিটার স্কোয়ার, এই ভ্যালুটাকে আমরা যখন ইউজ করব এই ভ্যালুটাকে যেটা পাবো সেটার থেকে আমরা একটু বেশি ধরে রাউন্ড অফ করে নিব, কারণ এখানে যদি আমরা কম ধরি তাহলে যখন ইলাস্টিক ডিজাইনে যাব এটা ফেল করার একটা বেশ ভালো চান্স থাকে।
তাই এখানে 17.75 ইন্টু 10⁴ মিলিমিটার স্কোয়ার আসছে, এটাকে আমরা 20 তে রাউন্ড অফ করে লিখছি 20 ইন্টু 10⁴ মিলিমিটার স্কোয়ার। কেউ যদি আর একটু বেশিও করতে চাই 22 বা 25 সেটাও করতে পারে, মেনলি এখানটাতে ফেল করার প্রবাবিলিটিটা বেশি হয়, যে কংক্রিট এরিয়াটা যেটা আসে তার থেকে যদি বেশি চলে আসে তাহলে সেটা আবার রিডিজাইন করতে হয়। এই যেখানে লেখা আছে বেশি না ধরলে ট্রায়াল করার পসিবিলিটিটা বেশি আসে, তাই যেটা আসবে সেটার থেকে মোটামুটি 2, 3 বা 5 বেশি ধরে নিয়ে করলেই হবে। তাহলে এই যে আই সেকশনটা আসছে, আই সেকশনটার আমরা দুইটা ভ্যালু জানি, এই টোটাল ডেপথটা জানি এবং এই বিএফটা জানি। আর কি জানি, এই টোটাল এরিয়া মানে টোটাল যে আই সেকশনটা আছে সেই টোটাল আই সেকশনটার আমরা কংক্রিটের এরিয়া অর্থাৎ টোটাল এরিয়াটা আমরা জানি, সেটা হচ্ছে যে 20 ইন্টু 10⁴ মিলিমিটার স্কোয়ার। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে এই যে এইচএফ বের করতে হবে এবং বিডব্লিউ বের করতে হবে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে আমরা যে আই সেকশনটা ডিজাইন করতেছি সেটার এইচএফ এবং বিডব্লিউ এই দুটো আমরা অ্যাজিউম করে নিতেছি এই দুটা সেম, অর্থাৎ এটা যদি 100 মিলিমিটার হয় ওয়েভের যে থিকনেস, ওয়েভের থিকনেসটা হচ্ছে 100 মিলিমিটার। এটা যদি আমরা কনসিডার করি, কনসিডার করে যদি আমরা টোটাল এই আই সেকশনটার এরিয়া ক্যালকুলেশন করতে চাই, এটা কিভাবে করছে আমি বলি। এটা করছে এভাবে, দেখেন আমরা যদি এটাকে একটা সেকশন চিন্তা করি, উপরে এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে 2 নাম্বার সেকশন, এটা হচ্ছে 3 নাম্বার সেকশন, এরকম যদি তিনটা সেকশন চিন্তা করি, তাহলে এই টোটাল আই সেকশনটার এরিয়া যদি ক্যালকুলেশন করতে চাই, 1 নাম্বার সেকশনের এরিয়া হবে এই যে বিএফ ইন্টু এইচএফ, আবার 3 নাম্বার সেকশনের এরিয়াও হবে বিএফ ইন্টু এইচএফ, যেহেতু এটা আর এটা সেম। তাই যেহেতু দুইটা এই 1 আর 3 এদের এরিয়া দুইটাই হবে হচ্ছে বিএফ ইন্টু এইচএফ, তাই এখানে দুইটা একসাথে লেখা হয়েছে 2 ইন্টু এইচএফ ইন্টু বিএফ প্লাস এখানে হচ্ছে এই 2 নাম্বার সেকশনটার এরিয়া কতটুকু হবে, এই যে এই ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্স ইন্টু বিডব্লিউ। তাই বিডব্লিউ আর এতটুকু ডিস্টেন্স এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট জানি না, সেই ভ্যালুটা কি, সেই ভ্যালুটা হচ্ছে এই টোটাল যে ভ্যালুটা, সেই টোটাল ভ্যালুটা হচ্ছে এইচএফ, সেই টোটাল এইচএফ এর ভ্যালুটা আমরা জানি, সরি টোটাল যে ভ্যালুটা সেই টোটাল ভ্যালুটা হচ্ছে এইচ, এইচ মাইনাস এইটুকু হচ্ছে একটা এইচএফ, এইটুকু হচ্ছে একটা এইচএফ। তাহলে টোটাল থেকে যদি আমরা এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ দেই তাহলে এই মাঝখানে এতটুকু অংশ আমরা পাবো। তো সেটাই করা হয়েছে, টোটাল এইচ মাইনাস 2 এইচএফ, এই যে এটার ভ্যালু যেহেতু এইচএফ, তাহলে এটা একটা এইচএফ, এটা একটা এইচএফ, তাই এইচ মাইনাস 2 এইচএফ ইন্টু এই থিকনেসটা হচ্ছে বিডব্লিউ। এখন যদি আমরা ভ্যালু বসাই দেই, এসি এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁴, এইচএফ এর ভ্যালু আমরা জানি না, বের করব। বিএফ এর ভ্যালু আমরা জানি 420, প্লাস এইচ এর ভ্যালু আমরা জানি 840, মাইনাস 2 এইচএফ এর ভ্যালু আমরা জানি না, এবং বিডব্লিউ ইকুয়াল টু এইচএফ। এখন এই পুরো ফাংশনটা আপনি চাইলে হাতে হাতে লাইন বাই লাইন ক্যালকুলেশন করতে পারেন, অথবা পুরোটা এইভাবে যেভাবে আছে পুরোটা ক্যালকুলেটারে উঠায় শিফট টিপে ইকুয়াল টিপ দিলে দেখবেন ডাইরেক্ট একবার এক্স ইকুয়াল টু ভ্যালু চলে আসে। তো আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে এখান থেকে এই সেভ যে ভ্যালুটা, এই সেভের ভ্যালুটা আসছে 143.6 মিলিমিটার। তার মানে হচ্ছে এই যে প্লেন যে উইথ ডেপথ আছে, এই যে এইচএফ, এই এইচএফ এর ভ্যালুটা হচ্ছে 143.6 মিলিমিটার, এটাকে রাউন্ড অফ করে ধরা হয়েছে 145 মিলিমিটার। তার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা 145, এই ডিস্টেন্সটা 145, আর এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল, আমরা টোটাল ডেপথটা পাইছিলাম 840, 840 থেকে এটা 145 এবং এটা 145 বাদ দিলে মাঝখানের এই ডিস্টেন্স, এটা এই ডিস্টেন্সটা থাকে হচ্ছে 550 মিলিমিটার। তার মানে হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন আমাদের এখানেই শেষ। এখন আমরা যে ভ্যালুগুলো পাইলাম, অর্থাৎ এই যে এসি এর যে ইকুয়েশন, এই ইকুয়েশন আমি এখন সব ভ্যালুগুলো বসাই দিব, বসাই দিয়ে পুনরায় আরেকবার কংক্রিটের এরিয়াটা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা যেটা পাইছিলাম 2 তো 2 থেকে যাবে, এইচএফ আমরা পাইলাম হচ্ছে 145, বিএফ আমরা আগে পাইছি 420, এইচ এর ভ্যালু 840, মাইনাস 2 ইন্টু 145 ইন্টু 145, পুরোটা ক্যালকুলেশন করলে এখন নতুন ভাবে কংক্রিটের এরিয়াটা হচ্ছে 201550 মিলিমিটার স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের প্রিলিমিনারি ডিজাইন শেষ। প্রিলিমিনারি ডিজাইন শেষ কথাটার মানে হচ্ছে এই যে আমাদের যে আই সেকশনটা আমাদের ডিজাইন করার কথা ছিল, এই আই সেকশনের এখন আমরা সবকিছু ডিজাইন করে ফেলছি একদম টপ টু বটম। আমরা এই উইথ কতটুকু হবে সেটা জানি, টোটাল ডেপথ কতটুকু হবে সেটা জানি, ওয়েবের থিকনেস কতটুকু হবে সেটা জানি, এর মধ্যে কতটুকু প্রি স্ট্রেসিং ফোর্স দিতে হবে যে সেটাও জানি, এর মধ্যে যে কেবল গুলা থাকবে বা টেন্ডন গুলা থাকবে তাদের এরিয়া কত হবে সেটা জানি, টোটাল এই যে আই সেকশনটা আছে টোটালটার কংক্রিট এরিয়া কতটুকু হবে সেটাও জানি। অর্থাৎ আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এটাই হচ্ছে আমাদের ডিজাইন, সবকিছু আমরা করে ফেলছি। এখন এতক্ষণ আমরা যেটা করলাম, এই যে আমরা হচ্ছে এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন, অর্থাৎ প্রাথমিকভাবে এটা আমরা ডিজাইন শেষ করলাম। এখন আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে
ইলাস্টিক ডিজাইন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে ভ্যালুগুলা ধরলাম সেই ভ্যালুগুলা আদৌ ঠিক আছে কিনা এখন আমরা প্রি স্ট্রেসিং কনসেপ্ট দিব। প্রি স্ট্রেসিং কনসেপ্ট কাজে লাগাই আমরা দেখব যে আমরা যে ডাইমেনশন এখানে ধরেন 420 বা 840 বা এখানে স্টিল এরিয়া আমরা যেটা ধরে আসছি এই ভ্যালুগুলো ঠিক আছে কিনা এখন সেগুলো ভেরিফাই করার প্রসেসটা হচ্ছে ইলাস্টিক ডিজাইন। ইলাস্টিক ডিজাইনে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই যে আই সেকশনটা আছে সেটা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করে নিতে হবে। তো সেন্ট্রয়েড আমি দেখতেছি এটা হচ্ছে পুরোপুরি একটা সিমেট্রিক আই সেকশন, অর্থাৎ উপরে এবং নিচের সমস্ত ডিস্টেন্স সেম, তাই এই সমস্ত সিমেট্রিক সেকশনের ক্ষেত্রে সেন্ট্রয়েড থাকবে একদম মাঝখানে। তাই এই ওয়াই বার, সেন্ট্রয়েড ওয়াই বার ইকুয়াল টু এইচ/2, এইচ এর ভ্যালু হচ্ছে 840 ডিভাইডেড বাই 2 করলে ওয়াই বারের ভ্যালু হচ্ছে 420 মিলিমিটার। এখন এই সিটি এবং সিবি কথাটার মানে কি? সিটি এবং সিবি কথাটার মানে হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে সিটি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের ডিস্টেন্স এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে বটমের ডিস্টেন্স। আমরা দেখতেছি পুরো ডিস্টেন্স যদি 840 হয় এবং এটা একটা সিমেট্রিক্যাল হয় তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে বটমের ডিস্টেন্স হচ্ছে 420, নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের ডিস্টেন্স হচ্ছে 420। তাই এখানে লেখা হয়েছে সিটি ইকুয়াল টু সিবি ইকুয়াল টু 420 মিলিমিটার। এখন এরপরে যে স্টেপটা আমি এখান থেকে প্রশ্নে যেভাবে থাকবে সেটা দেখাই। এই ওয়াই প্রাইম আমরা বের করছি, এরপরে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে এই যে কে বি কে টি, এটা বের করতে হবে। কে বি কে টি বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আর স্কোয়ার। এই যে কে টি ইকুয়াল টু ফর্মুলা প্রশ্নে দেওয়া থাকবে, কে টি ইকুয়াল টু বা কে বি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার বাই সিবি। তো প্রথমত আমাদের আর স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। আর স্কোয়ার ইকুয়াল টু আবার ফর্মুলা হচ্ছে আই বাই এসি, এটা আপনারা ক্র্যাকিং মোমেন্ট চ্যাপ্টারে দেখে থাকবেন। আর স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে আই বাই এসি। এখন আই মানে কি? আই মানে হচ্ছে আই সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমরা বের করি, এই সেকশনটা যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া আমরা দুই ভাবে বের করতে পারি। এই এরিয়ার মতো আমরা একটা একটা সেকশন ধরে নিতে পারি যে এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন, এটা 3 নম্বর সেকশন। অথবা কি করতে পারি, যেহেতু সিমেট্রিক সেকশন আমরা এই পুরো আয়াতটাকে একটা রেক্টাঙ্গেল ধরতে পারি। রেক্টাঙ্গেল ধরার পরে সেখান থেকে এই ফাঁকা জায়গাটুকু এবং এই ফাঁকা জায়গাটুকু, এই দুটো ফাঁকা জায়গা বাদ দিলে আমরা সেখানকার মোমেন্ট অফ ইনারশিয়া পাবো। তো এখানে সেভাবেই সলিউশন করা হয়েছে। এখানে সলিউশন করা হয়েছে ওই প্রথমে পুরাটাকে একটা রেক্টাঙ্গেল ধরা হয়েছে। পুরাটাকে যদি একটা রেক্টাঙ্গেল ধরি তাহলে দেখেন এটার উইডথ হচ্ছে 420 এবং ডেপথ হচ্ছে 840। তাহলে বি এইচ কিউব বাই 12, বি এর ভ্যালু হচ্ছে 420, এইচ এর ভ্যালু 840, বি এইচ কিউব বাই 12। এখন এখান থেকে এই ফাঁকা জায়গাটুকু যদি আমি বাদ দেই, এই ফাঁকা জায়গাটুকু এই উইডথ কতটুকু হবে সেই উইডথ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের টোটাল উইডথ, এই পর্যন্ত টোটাল উইডথ আমরা জানি হচ্ছে 420, এটা যে উপরে করা আছে, উপরে এখানে করা আছে। টোটাল উইডথ হচ্ছে 420। 420 থেকে আমাদের আমরা বলতেছি এই যে ওয়েভ যেটুকু এইটুকু হচ্ছে 145। তাহলে 420 থেকে 145 যদি বাদ দেই, বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা থাকবে এটার অর্ধেকটা হচ্ছে এইটুকু, বাকি অর্ধেকটা হচ্ছে এইটুকু। তো এটা বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে 275, অর্থাৎ 420 থেকে 145 বাদ দিলে ভ্যালু পাবেন 275। তো 275 কে 2 দ্বারা ভাগ করলে এই বরাবর এইটুকু ডিস্টেন্স হচ্ছে 137.5, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 137.5। আর এই এতটুকু যে ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্স আমরা এখানে বের করে আসছিলাম, সেবার ডিস্টেন্স হচ্ছে 550। তাহলে এতটুকু যে জায়গা, এই ফাঁকা জায়গাটার বি এর ভ্যালু হচ্ছে 137.5 এবং এইচ এর ভ্যালু হচ্ছে 550। তো সেটাই করা হয়েছে, মাইনাস বি হচ্ছে 137.5, এইচ হচ্ছে 550, বি এইচ কিউব বাই 12। যেহেতু এই সেম সেকশন এই পাশেও আর একটা আছে তাই এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে। তাই এখান থেকে পুরোটা আই ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 170 ইন্টু 10⁸ মিলিমিটার টু দি পাওয়ার 4। এখন যদি এখানে আমরা আর স্কোয়ার বের করি, আই বাই সি, এই 170 10⁸ ডিভাইডেড বাই এসি এর ভ্যালু যে এখানে বের করে আসছে 201,550 মিলিমিটার স্কোয়ার। এটা বসাই দিলে আমরা আর স্কোয়ারের ভ্যালুটা পাই হচ্ছে 84.35 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার। এখন এই আর স্কোয়ারের ভ্যালুটা আবার আমরা কেটি এর ফর্মুলাতে বসাই দিব, কেটি ইকুয়াল টু বা কেবি ইকুয়াল টু আর স্কোয়ার বাই সিবি। আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 84.35 ইন্টু 10⁻³ আর সিবি যেখানে দেখছি নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম ফাইবারের যে ডিস্টেন্স, এই অর্ধেকের ডিস্টেন্স 440 এর অর্ধেক অর্থাৎ 420। এটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে কেটি এর ভ্যালুটা আসে হচ্ছে 200 ইন্টু 200.83 মিলিমিটার। তাহলে আমাদের প্রশ্নে যেগুলো থাকবে সেই অনুযায়ী যদি আসি, আমাদের ওয়াই বার বের করার পরে যে সিস্টেম সেটা হচ্ছে এই যে আর স্কোয়ার ক্যালকুলেশন করা, আর স্কোয়ার ক্যালকুলেশনের পরে কেবি বা কেটি ক্যালকুলেশন করা, আর স্কোয়ারের পরে কেবি বা কেটি আমরা ক্যালকুলেশন করে আমরা ভ্যালুটা পাইছি হচ্ছে 200 200.83 মিলিমিটার।
এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল প্রি স্ট্রেস ফোর্স। ইনিশিয়াল প্রি স্ট্রেস ফোর্স যদি আমরা বের করতে চাই, ইনিশিয়াল প্রি স্ট্রেস ফোর্সের জন্য ফর্মুলাটা হচ্ছে এফ নট, অর্থাৎ ইনিশিয়াল প্রি স্ট্রেস ডিভাইডেড বাই ইফেক্টিভ প্রি স্ট্রেস ইনটু ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্স। ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্সটা আমরা এখানে বের করে আসছিলাম, এই যে 976.2 কিলো নিউটন। আর বাকি যে দুইটা ভ্যালু, এফ নট এটা প্রশ্নেই দেওয়া আছে, এটা হচ্ছে 1035 এমপিএ প্রশ্নেই দেওয়া আছে। এফ এসি ইফেক্টিভ প্রি স্ট্রেসের ভ্যালুটাও প্রশ্নেই দেওয়া আছে। তাই এদের রেশিওর সাথে যদি আমি ইফেক্টিভ প্রি স্ট্রেসটা গুণ করি, তাহলে আমার ইনিশিয়াল প্রি স্ট্রেস কত, সেই প্রি স্ট্রেসের ভ্যালুটা আমরা পাইতেছি 1175 কিলো নিউটন। এই কথাটার মানে হচ্ছে আমরা যে এখানে এফ এর ভ্যালু পাইছিলাম 976, এই 976 আমাদের ইফেক্টিভ, অর্থাৎ সব লসের পরে আমাদের এই পরিমাণ ফোর্স থাকা লাগবে। এখন তাহলে আমরা যখন ফোর্স দিব, টেনশন অ্যাপ্লাই করব, তখন কতটুকু থাকবে, সেটা হচ্ছে ইনিশিয়াল প্রি স্ট্রেস। অর্থাৎ আমরা প্রথমত দেব হচ্ছে 1175 কিলো নিউটন, এবং আমরা চিন্তা করতেছি নষ্ট হওয়ার পরে, সব লস টস হওয়ার পরেও ইফেক্টিভলি সেখানে এই যে 976 কিলো নিউটন ফোর্স সেখানে থাকবে। অর্থাৎ এই যে স্টেপটা, এই স্টেপটাও গেল। এরপরের স্টেপে যদি আসি, এরপরের স্টেপে হচ্ছে আমাদের মেনলি ইসেন্ট্রিসিটি ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ আমরা তো এই পর্যন্ত দেখছি যে আমাদের স্টিল এরিয়া, উপরে আমরা দেখলাম যে স্টিল এরিয়া আমরা 1135 মিলিমিটার স্কোয়ারে স্টিল এরিয়া দিব, কিন্তু আমরা তো এই স্টিল এরিয়া গুলা কোথায় দিব বা কেবল গুলা কোথায় দিব, আমাদের তো একটা ইসেন্ট্রিসিটি জানা লাগবে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু নিচে বা উপরে আমরা সেই কেবল গুলা বা রড গুলা প্লেস করবো, সেই ইসেন্ট্রিসিটিটা তো আমাদের জানা লাগবে। তো সেই ইসেন্ট্রিসিটি জানার ইকুয়েশনটা হচ্ছে এটা, যে গ্র্যাভিটেশনাল মোমেন্ট বা ডেড লোডের কারণে মোমেন্ট mg ইকুয়াল টু এফ নট ই মাইনাস কেপি অর কেটি, যেটাই লেখেন দুইটাই ট্রু। এই ফর্মুলাতে যদি আমরা এখন ই বের করতে চাই, বাকি সবকিছু আমাদের জানা। ডেড লোডের কারণে মোমেন্ট দেওয়া আছে 70 কিলো নিউটন মিটার, ডিভাইডেড বাই প্রি স্ট্রেসিং ফোর্স হচ্ছে 1175 প্লাস কেবি বা কেটি, যেখানে আমরা ভ্যালু পাইছি 200.83। তো 200.83, যেহেতু এই যে এই ভ্যালুটা ছিল হচ্ছে 70 কিলো নিউটন মিটার, এবং এই যে ভ্যালুটা পাইছি এটা হচ্ছে কিলো নিউটন, তাহলে এটা যেহেতু মিটারে আছে, আমরা এই 200.83 মিলিমিটার সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিছি। মিটারে কনভার্ট করে নিয়ে তারপরে সেখান থেকে ভ্যালুটা আসে হচ্ছে 0.260, এটা হচ্ছে মিলিমিটার না, এটা হচ্ছে জাস্ট রাইটিং মিস্টেক, 0.260 মিটার। এটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে 260 মিলিমিটার। অর্থাৎ এখন আমরা যে ইসেন্ট্রিসিটি, অর্থাৎ আমাদের যে আই সেকশনটা ছিল, সেই আই সেকশনটার কতটুকু নিচের আমাদের যে কেবল গুলা বা টেন্ডন গুলা থাকবে, সেই ইসেন্ট্রিসিটিটা আমরা পাইলাম। সেই ইসেন্ট্রিসিটির ভ্যালুটা হচ্ছে 260 মিলিমিটার। এই ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা চেক দিতে হবে ক্লিয়ার কভারের সাথে, যে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। কেন চেক দিতে হবে, কারণ আমরা প্রি স্ট্রেসিং যে গার্ডার গুলা দেই সাধারণত ব্রিজে, সেই সমস্ত গার্ডারের নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হয়। তো 3 ইঞ্চি মানে হচ্ছে 75 মিলিমিটার। এখন আমার এই যে রড বা কেবল গুলা, সেগুলো যদি 75 মিলিমিটারের ভিতরে চলে আসে, অর্থাৎ ধরেন বটম থেকে 75 মিলিমিটার হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ বটম থেকে এইটুকু জায়গায় কোনো রড বা কেবল দেওয়া যাবে না। তো এর মধ্যে যদি আমাদের ইসেন্ট্রিসিটিটা যদি এই ভ্যালুটার ভিতরে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইসেন্ট্রিসিটিটা এবং ডেপথটা আবার নতুন করে ক্যালকুলেশন করতে হয়। তো তার জন্য একটা ক্লিয়ার কভার সেক আছে। এখান থেকে যদি দেখাই, এটা আমাদের শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এই ক্লিয়ার কভার সেক আমরা এই স্টেপে এখন আছি। ক্লিয়ার কভার সেক হচ্ছে সিবি মাইনাস ই। তো এখান থেকে যদি আমরা দেখি, সিবি এর ভ্যালুটা হচ্ছে আমরা পাইছি 420, মাইনাস ই হচ্ছে 160, অর্থাৎ ক্লিয়ার কভারটা হচ্ছে 75 মিলিমিটার বা 3 ইঞ্চি থেকে বেশি আছে। তার মানে এটা ওকে আছে, আমরা যে সেন্টিসিটিটা পাইলাম সেটা ওকে আছে। এখানে যদি নট ওকে আসে, তাহলে আমরা যে প্রথমে যে এইচ ধরছিলাম 840 যে এইচ ধরছিলাম, এই এইচটা আবার তখন বেশি করে ধরতে হয়, বেশি করে ধরে আবার পুনরায় ক্যালকুলেশন করতে হয়। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে এখানে যে এইচ এর ভ্যালুটা আসতেছে যে 836, সেটা প্রথমে একটু বেশি করে ধরার কথা বলছিলাম। এরপরের স্টেপ যদি আসি, আমি যদি এখান থেকে দেখাই, আপনাদের পরীক্ষার প্রশ্নে যেরকম থাকবে, এরপরের স্টেপ হচ্ছে এই যে এমটি এর যে স্টেপটা, এই এমটি এর স্টেপ। এমটি এর স্টেপ থেকে মেনলি আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সটা আবার রিক্যালকুলেশন করে দেখতে হয় যে ওকে আছে কিনা, ব্যাক ক্যালকুলেশন করে। তো এখান থেকে আমাদের টোটাল মোমেন্টের যে ইকুয়েশন, টোটাল মোমেন্টের ইকুয়েশন হচ্ছে মেনলি আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন আসলে এই পর্যন্তই শেষ হয়ে যায়। এই যে এই পর্যন্ত আসলে ডিজাইন শেষ, আমাদের ক্লিয়ার কভার চেক দেওয়া পর্যন্ত আসলে ডিজাইন শেষ। এরপরে যে 2-3টা স্টেপ দেখতেছি, এই 2-3টা স্টেপ হচ্ছে আমরা উপরে যে ভ্যালুগুলা ইউজ করছি সেই ভ্যালুগুলা রিসেট করা, সেই ভ্যালুগুলা ভেরিফাই করা যে ঠিক আছে কিনা। তো টোটাল মোমেন্টের এই ফর্মুলাতে যদি আমরা বসাই যে এমটি ইকুয়াল টু এফ ইন্টু ই প্লাস কেটি, তো এখান থেকে যদি আমরা প্রি স্ট্রেসিং ফোর্সটা আবার রিক্যালকুলেশন করি,
তাহলে এমটি এর ভ্যালু আমরা জানি 480 কিলো নিউটন মিটার, ইসেন্ট্রিসিটি পাইছি 260 মিলিমিটার, এবং কেটি এর ভ্যালু পাইছি 200.83। এই দুইটা ভ্যালু যেহেতু মিলিমিটার, দুইটা যোগ করার পরে 1000 দ্বারা ভাগ করা হয়েছে, 10⁻³ মানে হচ্ছে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ করা হয়েছে মিটারে নেওয়ার জন্য, কারণ উপরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কিলো নিউটন মিটার ইউনিটে আছে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ইনিশিয়াল প্রি স্ট্রেসের ফোর্সের ভ্যালুটা আসে হচ্ছে 1042 কিলো নিউটন, অর্থাৎ ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্সটা হচ্ছে 1042 কিলো নিউটন। অর্থাৎ আমরা এই যে এর আগে একবার এফ ক্যালকুলেশন করছিলাম, এখানে এফ এর ভ্যালুটা পাইছি 976। এখন কিন্তু আমাদের এই প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা বেড়ে যাইতেছে। কেন বেড়ে যাইতেছে? কারণ এর মাঝখানে আমরা বেশ কিছু ভ্যালু চেঞ্জ করছি। কি কি চেঞ্জ করছি? চেঞ্জ করছে হচ্ছে এই যে আমরা এখানে যে মানে ডাইমেনশন গুলো পাইছি, সেই ডাইমেনশন গুলো আমরা সবকিছু একটু বেশি বেশি করে ধরছি। তো বেশি বেশি করে ধরার কারণে প্রথমে আমাদের যে প্রি স্ট্রেসের ভ্যালুটা পাইছিলাম, সেই প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা এবার একটু বেশি হয়ে গেছে। তো ইফেক্টিভ প্রি স্ট্রেসিং ফোর্সটা যদি 1042 কিলো নিউটন হয়, তাহলে আমাদের ইনিশিয়ালি আরো বেশি ফোর্স দিতে হবে। তো ইনিশিয়ালি কতটুকু ফোর্স দিতে হবে সেটা আবার এই যে পরের স্টেপে এখানে বের করা আছে। ইনিশিয়াল ফোর্স F0 equal to F0 small f0 divided by FAC into F, এটা ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 1035। ইফেক্টিভ প্রি স্ট্রেস প্রশ্নে দেওয়া আছে 860 ইনটু প্রি স্ট্রেসিং ফোর্স এখন পেলাম 1042, অর্থাৎ আমাদের ইনিশিয়ালি ফোর্স দিতে হবে হচ্ছে 1254 কিলো নিউটন। তাহলে এখন যেহেতু প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তার মানে স্টিল এরিয়াটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো স্টিল এরিয়াটা যদি আবার বের করি সেম আগের ফর্মুলা দিয়েই, এখানেও প্রশ্নতেও দেওয়া থাকবে, এই যে প্রশ্নতেও স্টিল এরিয়ার ফর্মুলা দেওয়া আছে। তো স্টিল এরিয়ার ফর্মুলাটা যদি আবার বের করি তাহলে এপিএস ইকুয়াল টু এফ বাই এফ এসি। এপিএস আমরা এখন এফ এর ভ্যালু পাইলাম হচ্ছে 1042 কিলো নিউটন, আর এটা প্রশ্নে দেওয়া আছে 860 এমপিএ। 1000 দ্বারা গুণ করে আমরা মেগা প্যাসকেল থেকে সেটা হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে নিয়ে আসলাম। একবারে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মিটার স্কোয়ার ইউনিটে পাইতাম, তাই একবারে 10⁻6 গুণ করে মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পরে এখন আমরা দেখতেছি স্টিল এরিয়া লাগবে হচ্ছে 1211.63 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এই স্টিল এরিয়ার ভ্যালুটা কিন্তু আগে ছিল আমাদের হচ্ছে এই 1135। এখন সেটা বেড়ে হয়ে গেছে 1211 মিলিমিটার স্কোয়ার। স্টিল এরিয়াটা যেহেতু চেঞ্জ হয়েছে, এখন আমাদের কংক্রিট এরিয়াটাও চেঞ্জ করতে হবে। তো কংক্রিট এরিয়াটা যদি আমি চেঞ্জ করি, কংক্রিটের বটমের এরিয়া কতটুকু হবে সেই ফর্মুলা হচ্ছে এটাও প্রশ্নে দেওয়া আছে। এই যে এসি বি মানে হচ্ছে বটম কংক্রিট এরিয়া, এসি টপ টি মানে হচ্ছে বা এসি টপ মানে হচ্ছে টপ কংক্রিট এরিয়া। তো বটম কংক্রিট এরিয়া হচ্ছে F0 H ডিভাইডেড বাই FBCT। F0 আমরা এখানে বের করছি এই যে 1254 ইন্টু H আমি বের করি 840। FB এটা প্রশ্নেই দেওয়া আছে 12.5 এমপিএ। তো সেম একইভাবে এমপিএ থেকে আমরা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করছি। এবং সিটিটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের ডিস্টেন্স, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের ডিস্টেন্স আমরা এখানেও বের করে নিয়ে আসছি 420 মিলিমিটার স্কোয়ার, 420 মিলিমিটার। তো সব ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে এখান থেকে ভ্যালুটা আসে 0.20064 মিটার স্কোয়ার। এটাকে 10⁻6 দ্বারা গুণ করলে সেই ভ্যালুটা আসে হচ্ছে 200,640 মিলিমিটার স্কোয়ার। সেম ভাবে আমরা যদি টপের এরিয়া বের করি, টপের এরিয়ার ফর্মুলা হচ্ছে FH ডিভাইডেড বাই FT ইন্টু সিবি। এফ এর ভ্যালু আমরা যে এখান থেকে পাইছি 1042 কিলো নিউটন, এইচ এর ভ্যালু হচ্ছে 840 ডিভাইডেড বাই FT প্রশ্নে দেওয়া আছে 11 এমপিএ দেওয়া আছে, সেটাকে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য 10⁻³ দ্বারা গুণ করছি, ডিভাইডেড বাই সিবি এর ভ্যালুটা হচ্ছে 420। তো এটা পুরোটা যদি গুণ করি ভ্যালুটা হচ্ছে 0.189455 মিটার স্কোয়ার। এটাকে যদি আমরা 10⁻6 দ্বারা গুণ করি তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 189,455 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখন আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা এটা চেক দেওয়ার উপায় হচ্ছে, আমরা এই যে প্রথমে এর আগে একবার এসি বের করে আসছি, এখানে একবার এসি বের করে আসছি, এই ভ্যালুটা কত 201550। এই ভ্যালুটা এদের যে কোনো একটার থেকে যদি ছোট হয়ে যায়, এখানে আমি প্রথমে বটমের পাইতেছি 200640, অর্থাৎ আমরা 201 যেটা পাইছি সেটা এর থেকে বড়, আবার 201 আগে যেটা পাইছি সেটা এর থেকে বড়, তার মানে হচ্ছে আমাদের ডিজাইনটা ওকে আছে। এই যে সিন্স বোথ এসি বটম এবং এসি টপ লেস দেন, আমরা এই ভ্যালুটা আগে এসি ক্যালকুলেশন করছি, যেহেতু এই দুইটা ভ্যালু এর থেকে ছোট আছে তার মানে ওকে আছে। এখন যদি এখানে কোনো একটা ভ্যালু এই ভ্যালু থেকে বড় হয়ে যায় তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আবার এই প্রথমে এরিয়াটা বেশি ধরে আবার রিক্যালকুলেশন করতে হবে। এই জন্য আমি বললাম যে এখানে দেখেন আমরা প্রথমে এরিয়া যেটা পাইছিলাম, এরিয়া প্রথমে কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে 17.75 ইন্টু 10⁴। তাহলে যদি আমরা 20 না ধরে এটা ধরেই করতাম তাহলে কিন্তু আমাদের দুইটা ভ্যালুই ফেল করতো, আমাদের আবার এখানে হচ্ছে এই ভ্যালুটা বেশি করে নিয়ে আবার রিক্যালকুলেশন করা লাগতো।
এই জন্য এখানে যে ভ্যালুটা আসবে সেটা আমরা প্রথমে একটু বেশি করে ধরবো, যাতে আমাদের পুনরায় রিক্যালকুলেশন না করা লাগে। আর পরীক্ষার খাতায় আমি বলতেছি, যদি কারো এরকম হয় যে শেষে গিয়ে এটা মিলতেছে না, নট ওকে আসে, তাহলে আমাদের নতুন করে ট্রায়াল এন্ড এরর দেওয়া লাগবে না। এখানে জাস্ট লিখে দিবেন যে ইনক্রিজ কংক্রিট এরিয়া, এতটুকু। সো এটা গেল আমাদের একটা ডিজাইন। সো ডিজাইন আসলে প্রবলেম মানে সলিউশন বেশ বড়ই। এখানে আমার কাছে যে শিক্ষা থেকে করাইলাম, এখানে পুরো প্রবলেমটা সলিউশন করতে মেইনলি তার 3 পেজ জায়গা লাগছে। So, আসলে আমাদের ডিজাইনটা হচ্ছে এই যে এই পর্যন্তই মেইনলি আমরা ইসেন্ট্রিসিটি যেখানে ক্যালকুলেশন শেষ করি এ পর্যন্ত আমাদের সব ভ্যালু পাওয়া শেষ। এরপরে যে দুইটা বা তিনটা স্টেপ দেখতেছি, এগুলো জাস্ট আমরা আগে যে ভ্যালুগুলো পাইছি সেগুলো ট্রায়াল এন্ড এররের মাধ্যমে রিচেক দেওয়া যায়, আগে যেটা পাইছিলাম সেটা সাফিসিয়েন্ট আছে নাকি সেটা কম বেশি করে করতে হবে। তো এই প্রবলেমটা আমি বলবো যে আমার উপদেশ অ্যাডভাইস থাকবে হচ্ছে, আপনাদের পরীক্ষার প্রশ্নে আমার এই এই যে এখানে যে ফর্মুলা গুলো দেওয়া আছে এই ফর্মুলা গুলো সবই দেওয়া থাকবে। তো আপনি প্রথমত হচ্ছে একদম এখানে সিরিয়াল বাই সিকোয়েন্সিয়ালি যে যে স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে ভ্যালু বসে বসে ক্যালকুলেশন করতে থাকবেন। শুধু মাথায় রাখবেন 3 নাম্বার স্টেপে এমটি এর ভ্যালুটা বসবে কি পার ফিটে, কি এর ভ্যালুটা হবে 1.5 থেকে 2 এর ভিতরে কোনো একটা ভ্যালু। আর বাকি যেগুলা সেগুলা জাস্ট একটা স্টেপের ভ্যালু আর একটা স্টেপে বসানো, এই যে এখান থেকে এফ ক্যালকুলেশন করে এখানে বসানো, এইখান থেকে আবার এই এফটা এখানে বসে এসি বের করা, এসি থেকে বিএফ এই ফর্মুলা বসানোর পরে সেখান থেকে হচ্ছে এই বাকি যে ভ্যালুগুলো আছে এই এই যে বিএফ এগুলা ক্যালকুলেশন করা, এখান থেকে সেন্ট্রয়েড বের করা, সেন্ট্রয়েড থেকে আর স্কোয়ার বের করা, আর স্কোয়ার থেকে কেবি বা কেটি বের করা, সেখান থেকে আবার এফ নট বের করা। এইগুলো অলরেডি এই ফর্মুলা গুলা এই দুইটা ফর্মুলা এখানে আবার নতুন করে মানে ডাবল দেওয়া আছে, এগুলো নতুন করে দরকার নাই। এফ নট এর ফর্মুলাটাও আবার এখানে নতুন করে দেওয়া আছে, এটা তো অলরেডি করছেন। তো এটার পরে হচ্ছে আবার এই এমজি দিয়ে ইসেন্ট্রিসিটি ক্যালকুলেশন করা, ইসেন্ট্রিসিটির পরে হচ্ছে ক্লিয়ার কভার চেক দেওয়া, ক্লিয়ার কভার চেক দেওয়া পর্যন্ত মেইনলি আমাদের ম্যাথ শেষ হয়ে যায়। এরপরে হচ্ছে আবার একটু ট্রায়াল এন্ড এরর দিয়ে চেক করা এই এফ এর ভ্যালুটা ঠিক আছে কিনা, এফ নট এর ভ্যালুটা ঠিক আছে কিনা, এফ আর এফ নট চেক দেওয়ার পরে আবার স্টিল এরিয়া চেঞ্জ হবে কিনা বা কংক্রিট এরিয়াটা আগে যেটা ধরছি সেটা ঠিক আছে কিনা চেক দেওয়া। সো এটা হচ্ছে যেহেতু ম্যাথটা বড়, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, যেহেতু ডিজাইন এই ম্যাথটা করতে একটু টাইম লাগে, এটা হচ্ছে বাসায় ভালো মতো প্র্যাকটিস করে নিবেন, আগে থেকেই প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কি পরিমাণ টাইম লাগতেছে। আর পরীক্ষার প্রশ্নে আনসার করার জন্য আমি আগেও বলছি যে বাকি যে ম্যাথগুলো থাকবে, ধরেন ডিফ্লেকশন বা শেয়ার বা ক্র্যাকিং মোমেন্ট, এই ম্যাথগুলো যেহেতু ছোট ছোট ম্যাথ, সেখানে টাইম বেশি লস না করে চেষ্টা করবেন সেগুলো খুব তাড়াতাড়ি করার পরে এই ডিজাইন প্রবলেমের জন্য টাইম একটু বেশি করে টাইম ধরে রাখা। এখন বলেন এটার উপরে কার কোথায় কিছু জানার আছে কিনা। আর আপনাদের হচ্ছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমি আগামী কালকের অনলাইন ক্লাসটা আমি নিতে পারবো না। সো আগামী কালকের অনলাইন ক্লাসটা হবে না। So, আপনাদের হচ্ছে বৃহস্পতিবারের অনলাইন ক্লাসটা নিব, এবং আশা করতেছি প্রায় বৃহস্পতিবার অনলাইন ক্লাস প্লাস ফ্রাইডের যে ক্লাসটা আছে শিডিউল ক্লাস, এই দুটা ক্লাসের মধ্যে আমাদের সিলেবাসে যতটুকু বাকি আছে সেটা কভার আপ হয়ে যাবে। কভার আপ হয়ে গেলে নেক্সট উইকে আমাদের অনলাইন ক্লাস নেওয়া প্রয়োজন হবে না। এই প্রবলেমটা নিয়ে বলেন যে কারোর কোনো স্পেসিফিক কোনো একটা জায়গায় এই প্রবলেমটা আসলে আপনাদের প্রথমত বাসায় দেখতে হবে এভাবে, মানে প্রবলেম সমস্যা বা সমাধানের থেকে আগে পুরাটা আসলে বাসায় দেখতে হবে একদম স্টেপ বাই স্টেপ। আমি অলরেডি এই ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখতে হবে সলিউশনের। তারপরে সেখান থেকে আসলে ডিটারমাইন করতে হবে যে আপনি আসলে কোনটুকু বুঝতেছেন বা কোনটুকু বুঝেন নাই। তাছাড়া এখানে যেহেতু অনেকগুলো স্টেপ আছে, তো এখান থেকে আসলে প্রথম দেখায় মনে হইতে পারে যে আসলে অনেক জটিল কিছু, কিন্তু আসলে বিষয়টা কিন্তু খুবই ইজি। জটিল যেটা হওয়ার কথা ছিল যে সিকোয়েন্স মনে রাখা কোনটার পরে কোনটা করে, তো সেটা তো আমি আসলে প্রোভাইড করেই দিতেছি। সেটা তো আমি বলতেছি যে আপনাদের হচ্ছে পরীক্ষার প্রশ্নে এই যে যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা দেওয়াই থাকবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই সিকোয়েন্সে সব ভ্যালু বসায় বসায় ক্যালকুলেশন করা। যে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবেন সে তত তাড়াতাড়ি সলিউশন করে ফেলতে পারবে। এই রিলেটেড কারো কোনো সমস্যা বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ সেটাই, আমিও সেটাই বললাম, যেটা আসলে মানে বাসায় দেখতে হবে, এখানে জাস্ট এখনই ক্লাসের মধ্যেই দেখে বলাটা ডিফিকাল্ট। একদম বাসায় দেখবেন, বাসায় হচ্ছে এভাবে দেখবেন, আমি একটু দেখাই।
এটাও এই পেজটাও মানে দেখে নিবেন, বা যদি আপনারা কেউ ল্যাপটপে পড়াশোনা করেন বা ইয়ে পড়াশোনা করেন, এই ট্যাবটাও খুলে নিবেন। আপনার আলটিমেটলি পরীক্ষায় কিন্তু এগুলা থাকবে, পরীক্ষায় কিন্তু এই যে এইভাবে স্টেপ বলা থাকবে না। এইভাবে এখানে যেমন প্রত্যেকটা স্টেপ হচ্ছে একদম ব্যাখ্যা করে করে বলা আছে যে কোথায় কি করতে হবে, এটা হচ্ছে আমার সহজে বোঝার জন্য, আপনার বোঝার জন্য। আর এখানে যেটা, এটা হচ্ছে আপনার পরীক্ষার ফর্মুলা বা এই স্টেপ গুলা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তো এইখান থেকে আসলে প্রশ্ন যে মেন প্রবলেমটা, সেখান থেকে এইখানে ভ্যালু বসায় বসায় কিভাবে ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বের করতে হবে, এটা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখানে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকু পুরাটাই প্রশ্নে দেওয়া থাকবে। আবার এর আগে যে ডিফ্লেকশনের চ্যাপ্টার পড়াইছি, ডিফ্লেকশনের জন্য ওই যে ফর্মুলা গুলো দেওয়া থাকবে, মানে কোনটা কিসের ফর্মুলা বলা থাকবে না, কিন্তু এই ফর্মুলা গুলো সবই দেওয়া থাকবে। আর কিছু, এই ডিজাইনের এটা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। আমি কিন্তু সে প্রথম থেকেই বলতেছি যে আমাদের বাকি সব চ্যাপ্টার গুলো ইজি, যখন আমরা ডিজাইনে যাব তখন হচ্ছে এই ম্যাথটা একটু বেশি টিডিয়াস, অনেক মানে বেশি একটু লেন্থি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু জিনিস মাথায় রেখে স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হবে। তো তারপরেও আমি এখানে আমার আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার, যে স্টেপ গুলো আমি দিয়ে দিছি। তো এখান থেকে আসলে প্র্যাকটিস করাটা এখন আপনাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই দেওয়া থাকবে, এখানে যতটুকু মার্ক করা আছে পুরোটাই প্রশ্ন দেওয়া থাকবে। বুঝি নাই। আচ্ছা, এই পুরোটাই দেওয়া থাকবে, এখন এটা বাসায় হচ্ছে প্র্যাকটিস করেন। আরেকজন কিছু বলতেছিলেন। ফ্লেক্সার ডিজাইনের ম্যাপ থাকবে দুইটা। একটা হচ্ছে মানে যদি আমরা কোনো টেনশন অ্যালাউ না করি, যেটা আজকে আমরা সলিউশন করলাম, যেখানে আমরা পুরা সেকশনের কোথাও কোনো টেনশন অ্যালাউ করি নাই, নো টেনশন ইন কংক্রিট। এরপরে আরেকটা ডিজাইন আছে, অ্যালাউইং টেনশন ইন কংক্রিট। যদি আমরা কংক্রিটের মধ্যে টেনশন অ্যালাউ করি, তাহলে সেটা ডিজাইন কেমন হবে। এই ডিজাইন পার্ট থেকে দুইটা ম্যাপ থাকবে, 20 মার্ক, 10 10 করে। আর বাকি যে তিনটা চ্যাপ্টার, ক্র্যাকিং মোমেন্ট, শেয়ার স্ট্রেস, ডিফ্লেকশন, সেইখান থেকে একটা একটা করে ম্যাপ থাকবে। তো আমি আবারও একটু অ্যানাউন্স দিয়ে দেই, আমি আপনাদের হচ্ছে আগামীকালকের অনলাইন ক্লাসটা নিব না। সো আমি বৃহস্পতিবারে আবার ক্লাস নিব, এবং আশা করতেছি তারপরে ফ্রাইডে ক্লাস নিলে আমরা কভার আপ করে ফেলতে পারবো।